গত ১২ বছরে ৩ গুণ বেড়েছে দেশের অর্থনীতির আকার। জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ১৮৮ ভাগ, সংসদে জানালেন অর্থমন্ত্রী। সম্ভাবনা থাকা সত্ত্বেও কৃষি পণ্যের মাত্র ২% রপ্তানি হয়। সরকারি সহযোগিতা বৃদ্ধির তাগিদ। নতুন কৌশলে চোরা কারবারিরা ব্যাগেজ রুলসের আওতায় যাত্রীদের দিয়েই বয়ে আনছে স্বর্ণ। আমন্ত্রণ অর্থনীতি সারাদিনের সাথে আছে আমি ইশরাত। শুনছিলেন শিরোনাম, জানাবো বিস্তারিত সংবাদ। মাত্র ১২ বছরে দেশের অর্থনীতির আকার ৩ গুণ বেড়ে ৩৩,০০০ কোটি ডলার ছাড়িয়েছে। সেই সাথে অর্জিত হয়েছে ১৮৮ ভাগ জিডিপি প্রবৃদ্ধি। সোমবার সংসদে দেশের অর্থনৈতিক অগ্রগতির বিভিন্ন দিক তুলে ধরেন অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল। তিনি জানান, দেশের শেয়ার বাজারে মূলধনের পরিমাণ ৪ গুণ বেড়েছে, আর দৈনিক গড় লেনদেন ২৮ কোটি থেকে বেড়ে হয়েছে ৬৪৮ কোটি টাকা। ২০০৮ সালে দেশের জিডিপির আকার ছিল ৯,১০০ কোটি ডলার। মাত্র ১২ বছরেই তা বেড়ে দাঁড়িয়েছে ৩৩,০০০ কোটি ডলারে। সোমবার সকালে জাতীয় সংসদের ১১তম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাবের বক্তব্যে এসব তথ্য তুলে ধরেন অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল। যুক্তরাজ্যের গবেষণা প্রতিষ্ঠান সিইবিআর জানিয়েছে, ২০৩৫ সালের মধ্যে বাংলাদেশ হবে বিশ্বের ২৫তম অর্থনীতির দেশ। তখন দেশের অর্থনীতির আকার ১.২ ট্রিলিয়ন ডলার হবে বলে আশা অর্থমন্ত্রীর। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত জিডিপিতে গড় প্রবৃদ্ধি ছিল ৫.৬%। বিগত ৫ বছরে গড় ছিল ৭.৪%। করোনার আগে ২০১৮-১৯ অর্থবর্ষে তা বেড়ে ৮.১৫% হয়েছিল। করোনাকালে বিশ্ব পুঁজিবাজারে ব্যাপক দরপতন হলেও সরকারের সময়োপযোগী পদক্ষেপে দেশের বাজারে মূল্যসূচক বেড়েছে ২৭%। এছাড়াও গত ১২ বছরে পুঁজিবাজারের মূলধন ১,০৪,০০০ কোটি টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ৪,৪৮,০০০ কোটি টাকায়। ২০০৮ সালে পুঁজিবাজারের মার্কেট ক্যাপিটালাইজেশন ছিল ১,০৪,০০০ কোটি টাকা, যা এখন ৪.৫ গুণ বৃদ্ধি পেয়ে ৪,৪৮,০০০ কোটি টাকায় দাঁড়িয়েছে। দৈনিক গড় লেনদেন যেখানে ছিল ২৮ কোটি টাকা, এখন তা বেড়ে ৬৪৮ কোটি টাকা দাঁড়িয়েছে। কৃষির বহুমুখীকরণ এবং খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জনকে সরকারের সবচেয়ে বড় অর্জন বলে জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, বিশ্বে বর্তমানে চাল উৎপাদনে তৃতীয় অবস্থানে বাংলাদেশ। বছরে উৎপাদন হয় ৩,৬৫,০০,০০০ টন চাল। কপ্তিয়া মুমতাহানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভালো সম্ভাবনা থাকা সত্ত্বেও কৃষি পণ্যের রপ্তানি নেই বললেই চলে। রপ্তানি হয় মাত্র ২%। উদ্যোক্তারা বলছেন, বড় আকারে রপ্তানির বাজারে ঢুকতে ফল ও সবজি রপ্তানিতে সরকারি সহযোগিতা বৃদ্ধির বিকল্প নেই। তবে কৃষি পণ্য রপ্তানির জন্য নতুনভাবে রপ্তানি শাখা চালুর উদ্যোগের কথা জানাচ্ছেন কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক। সকালে রাজধানীর খামারবাড়িতে এক সেমিনারে একথা বলেন তিনি। গত কয়েক বছরে দেশের সবজির উৎপাদন ভালো হলেও রপ্তানি চিত্র হতাশাজনক। কৃষি পণ্যের রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে এ খাতের সংশ্লিষ্টতা নিয়ে এক সেমিনারের আয়োজন করে কৃষি বিপণন অধিদপ্তর। এতে উঠে আসে রপ্তানির নানা সমস্যা ও সম্ভাবনা। উদ্যোক্তারা বলেন, সবজির ভালো চাহিদা রয়েছে মধ্যপ্রাচ্যের নানা দেশে, পাশাপাশি ইউরোপে রয়েছে ফলের, কিন্তু রপ্তানি নানা জটিল প্রক্রিয়ায় কাঙ্ক্ষিত সফলতা আসছে না। এ খাতের ভালো প্রবৃদ্ধির জন্য পণ্যের মান বৃদ্ধির সাথে জোর দিতে হবে গবেষণায়, খুঁজতে হবে রপ্তানির নতুন বাজার। নিচের লেভেলে কিছু নেগেটিভ অ্যাটিটিউডের কারণে কিন্তু ওই যখন আমি যতই বলি, আপনার নিচে থেকে যদি ফাইল দেয় নেগেটিভ, আমার কথায় আর আপনার কাজ চলবে না, আপনার টেবিলেও আমি থেমে যেতে হবে। তো এই কারণে কিছু নেগেটিভ চিন্তা ভাবনার কারণে কিন্তু আমাদের ছোট ছোট সমস্যা। প্রোডাক্টের স্ট্যান্ডার্ডাইজেশন, সাইজ, গ্রেড, সেটা এবং সেটার সাথে ইন্টারন্যাশনাল যে কার্টুনের সাইজ, আপনি বেগুন লম্বা করে ফেললেন 2 হাত, চিচিঙ্গা লম্বা করে ফেললেন 1 হাত, কি লাভ হবে? ইউ হ্যাভ টু বি, এগুলো হচ্ছে ফিল্ডের বয়েস, আমার কথা না। কৃষকদেরকে এই জায়গাগুলোতে হাতে কলমে শিক্ষা দিতে হবে। কৃষি পণ্যের রপ্তানি বৃদ্ধির জন্য আন্তরিকতার কথা জানান কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক। জানান, রপ্তানির জন্য অধিদপ্তরের আওতায় আলাদা শাখা চালুর প্রক্রিয়া রয়েছে। প্রণয়ন করা হয়েছে সংশোধিত কৃষি বিপণন নীতির। মার্কেটিং পলিসিতে কিন্তু আমরা একটা ইম্পোর্ট কিভাবে কমানো যায়, এক্সপোর্ট কিভাবে বাড়ানো যায়, এরকম একটা চ্যাপ্টার আমরা ওখানে যোগ করেছি। এইটার আপনার একটা কাগজ খসড়া যেটা করেছি, এটা আপনাদের সামনে আমরা
দিয়েছি, হয়তো আপনারা পরবর্তীতে আপনারা একটু দেখতে পাবেন। ওখানে যদি কোনো ধরনের যদি আপনাদের যদি মতামত থাকে সেটা আপনারা আমাদেরকে যদি লিখিত মতামত যদি দিতে পারেন আমাদের জন্য এটা ভালো হবে। রপ্তানি বাড়াতে মাঠ পর্যায়ে কৃষকদের প্রশিক্ষণের উপরও নজর দেওয়ার তাগিদ উঠে আসে। আপনাদের মতামতের উপর ভিত্তি করে শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। স্বর্ণ চোরাচালানে নতুন কৌশল বেছে নিয়েছে চোরা কারবারিরা। ধরা পড়ার ঝুঁকি এড়াতে সাধারণ যাত্রীকে দিয়ে ব্যাগেজ রুলসের আওতায় কর দিয়ে স্বর্ণ নিয়ে আসছেন তারা। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর সবশেষ হিসেবে গত অক্টোবর-নভেম্বর 2 মাসে ঢাকা ও চট্টগ্রামের বিমানবন্দর দিয়ে এসেছে 46.5 মণ স্বর্ণ। গোয়েন্দারা বলছেন কড়া নজরদারির কারণে ভিন্ন পথে হাঁটছেন চোরা কারবারিরা। ব্যাগেজ রুলসের আওতায় একজন যাত্রী বৈধভাবে কর দিয়ে 20 ভরি স্বর্ণ বা 2টি বার আনতে পারেন। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর হিসেবে গত নভেম্বরে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর দিয়ে 5000 যাত্রী এনেছেন 9,500 বার, যার পরিমাণ প্রায় 1100 কেজি। এর আগের মাসেও আসে 259 কেজি। অস্বাভাবিক হারে স্বর্ণ আসে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়েও। অক্টোবর-নভেম্বর 2 মাসে যাত্রীরা কর দিয়ে ছাড় করেন 490 কেজি। সব মিলিয়ে 2 বন্দর দিয়ে 2 মাসে এসেছে 46 মণের বেশি। অথচ 2 বন্দর দিয়ে 2019-20 অর্থ বছরে আসে মাত্র 180 কেজি স্বর্ণ। এসব স্বর্ণের গন্তব্য জানতে অনেক যাত্রীকে জিজ্ঞাসাবাদ করেন বিমানবন্দরের দায়িত্বে নিয়োজিত একাধিক গোয়েন্দা সংস্থা। তারা জানান বেশিরভাগ স্বর্ণের সঙ্গে যাত্রীর সম্পর্ক নেই, আবার অনেক যাত্রী ফাঁকি দিয়েও বের হওয়ার চেষ্টা করেন। একজনের কাছে 2 কেজি 3 কেজি পাঠিয়ে অনেক ঝুঁকি থেকে যায়। এই জন্য সম্প্রতি তারা এই পদ্ধতি অবলম্বন করছে যে একজনের কাছে না পাঠিয়ে এটা অনেকের কাছে পাঠিয়ে দেয়। তো এখানে তো এগুলোকে সবে ডিউটি ট্যাক্স দিয়ে যায় তাও কিন্তু না, অনেকে ডিউটি ট্যাক্স না দিয়ে চলে যাওয়ার চেষ্টা করে। এদিকে জুয়েলার্স সমিতির নেতারা জানান স্বর্ণ আমদানি নীতিমালা হলেও এখনো জটিলতা কমেনি, তাই ডিলাররা স্বর্ণ আমদানি করতে পারছেন না। এই অবস্থায় চাহিদা মেটাতে কিছু ব্যবসায়ী ব্যাগেজ রুলসের আওতায় যাত্রীদের মাধ্যমে স্বর্ণ আনছেন। একজন ইম্পোর্টারের কস্ট কিন্তু হলো গিয়ে প্রায় 3,500 টাকা 1 ভরি গোল্ড এদেশে আনতে। অথচ আপনি যদি ব্যাগেজ রুলে যদি আনেন শুধুমাত্র 2,000 টাকা ট্যাক্স দিয়ে আপনার 20 ভরি স্বর্ণ আপনি বাংলাদেশের বাজারে নিয়ে আসতে পারেন। ইম্পোর্ট বন্ধ থাকার কারণেই আপনার ব্যাগেজ রুলে আপনার এই স্বর্ণটা আসছে এবং মোটামুটি চাহিদা কিছুটা তারা মেটাবার চেষ্টা করতেছে। গোয়েন্দারা বলছেন বৈধ পথে আমদানি হলে স্বর্ণের ব্যবহার ও গন্তব্য সরকারের নজরদারির আওতায় থাকত, কিন্তু যাত্রীরা আনা স্বর্ণের গন্তব্য অনিশ্চিত। গোয়েন্দারা জানান চোরা কারবারিদের এসব স্বর্ণ ব্যবহার হচ্ছে মাদকসহ নানা অবৈধ কাজের লেনদেনের মাধ্যম হিসেবে। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অর্থনীতি সারাদিন একটি বিরতি নিচ্ছে, ফিরে এসে যা থাকছে। নতুন ব্যবস্থায় একটি খুঁটিতেই বসানো হচ্ছে বিদ্যুতের ট্রান্সফরমার, লাগছে না আলাদা জায়গা, কমেছে খরচ। দুটির বদলে মাত্র একটি খুঁটিতে বসানো হচ্ছে বিদ্যুৎ বিতরণের ট্রান্সফরমার। ফলে ট্রান্সফরমার স্থাপনের জন্য আলাদা জায়গা লাগছে না, আর খরচ হচ্ছে অর্ধেক। মুজিব বর্ষ উপলক্ষে ডিপিডিসির এই উদ্যোগ। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক বলছেন আপাতত ঢাকার সরু এলাকার এই পদ্ধতি ব্যবহার শুরু হলেও পরে সব জায়গায় বসবে এই ট্রান্সফরমার। প্রচলিত পদ্ধতিতে পাশাপাশি 2টি খুঁটি বসিয়ে স্থাপন করা হয় বিদ্যুতের লোড বিতরণের ট্রান্সফরমার। এক্ষেত্রে প্রতিটির জন্য খরচ প্রায় 3 লাখ টাকা। আর আবাসিক এলাকায় এভাবে ট্রান্সফরমার বসাতে বাড়ির মালিকদের বাধার মুখে পড়তে হয় বিদ্যুতের কর্মীদের। সংকট সমাধানে বিদ্যুৎ বিতরণে ব্যবহার হওয়া একটি খুঁটিতেই বিশেষ কায়দায় ট্রান্সফরমার বসানোর উদ্যোগ নিয়েছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি ডিপিডিসি। এরই মধ্যে পুরান ঢাকার লালবাগ, জিগাতলা, হাজারীবাগ আর ঢাকার অদূরে সাভারে বসানো হয়েছে এ ধরনের ট্রান্সফরমার। 200 কেভি ট্রান্সফরমারই আগে এইচ পোলে স্থাপন করতাম, সেটা এখন সিঙ্গেল পোলে স্থাপন করছি। কাজে ট্রান্সফরমারের সাইজের কোনো ছোট করতে হয় নাই, আগের সাইজটাই আছে, শুধু সিঙ্গেল পোলে নিয়ে এসেছি, এতে কস্টিং কমে গেছে। ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালকের দাবি একটি খুঁটিতে ট্রান্সফরমার বসানো হলেও কোনো ঝুঁকি থাকবে না। ট্রান্সফরমারের ভারে খুঁটি ভেঙে যাওয়ার শঙ্কাও নাকচ করে দেন তিনি। সময় কম লাগছে, আমি একই সাথে আমার যে অ্যাঙ্গেলটা এক্সটেনশন করে দিচ্ছি তার মধ্যে বসে যাবে। 3 নম্বর হচ্ছে টাকাটা অবশ্য কম হচ্ছে। 4 নম্বর হচ্ছে এটা অনেকটা নিরাপদ। স্পোল হলে আমাকে হরিজন্টালি হতে
আমাকে বসানো হতো, কিন্তু এটা এক্সটেনশন করে আমরা লাগাই দিচ্ছি, ফলে এটা কিছুটা হলেও আমাদের যে লাইন থেকে দূরে থাকছে। ডিপিডিসির এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সংশ্লিষ্টরা। অন্যান্য বিতরণ সংস্থাকেও এ পদ্ধতি ব্যবহারের পরামর্শ তাদের। শরীফুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সিএমএসএমই খাতের জন্য প্রধানমন্ত্রীর ঘোষিত প্রণোদনা প্যাকেজে 20,000 কোটি টাকার মধ্যে এ পর্যন্ত প্রায় 11,600 কোটি টাকা বিতরণ করেছে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। এছাড়া এখন পর্যন্ত অনুমোদন দেওয়া হয়েছে প্রায় 13,000 কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের সবশেষ হিসেবে উঠে এসেছে এসব তথ্য। ডিসেম্বর পর্যন্ত এই প্যাকেজের আওতায় 10,000 কোটি টাকা ঋণ বিতরণ করা হয়। এদিকে এই খাতে ঋণ বিতরণে ধীরগতি থাকায় জানুয়ারি মাসে বিতরণের সময়সীমা 3 মাস বাড়িয়ে চলতি বছরের 31 মার্চ পর্যন্ত নির্ধারণ করা হয়। সেই সাথে 17 জানুয়ারির মধ্যে বিতরণ নিশ্চিত করতে একটি মাস ভিত্তিক কর্মপরিকল্পনা বাংলাদেশ ব্যাংকের নির্দিষ্ট বিভাগে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়। বর্তমানে দেশে 65 থেকে 70% মানুষের কাছে 4G সেবা নেওয়ার মোবাইল ফোন নেই বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার। ইন্টারনেটের গতি নিয়েও অসন্তোষ জানান তিনি। সকালে অনলাইনে তরুণদের কর্মসংস্থানে সহায়তায় গুগল ও বাংলালিংকের যৌথ উদ্যোগের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই অসন্তোষ জানান। অপারেটরদের আবারও সারা দেশে দ্রুত 4G সেবা নিশ্চিত করার আহ্বান জানান তিনি। দ্রুত 5G চালুর আশাও করেন তিনি। অনুষ্ঠানে জানানো হয় এই উদ্যোগের মাধ্যমে ঢাকা ও চট্টগ্রামে বাংলালিংক সেন্টারগুলোতে চাকরি সন্ধানকারীদের সহায়তার পাশাপাশি প্রশিক্ষণের ব্যবস্থা করবে কর্মজব। করোনায় ক্ষতিগ্রস্ত গ্রাহকদের ঋণের কিস্তি সহজে পরিশোধ করতে বাড়তি সময় দিতে ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রবিবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ ব্যাংক। প্রজ্ঞাপনে বলা হয়, চলতি বছরের মেয়াদি ঋণের কিস্তি পরিশোধের ক্ষেত্রে অবশিষ্ট মেয়াদের সঙ্গে আরো 50% সময় বাড়িয়ে দিতে পারবে ব্যাংকগুলো। অর্থাৎ কোনো গ্রাহকের ঋণ পরিশোধের জন্য 1 বছর সময় থাকলে বাড়তি আরো 6 মাস দিতে পারবে ব্যাংক। তবে এ উপায়ে বাড়ানোর সময়সীমা কোনোভাবেই 2 বছরের বেশি হবে না। প্রজ্ঞাপনে আরও বলা হয়, বকেয়া ঋণের পরিমাণের ভিত্তিতে ঋণ পরিশোধের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত বিবেচনা করবে ব্যাংক। এছাড়া কিস্তি পরিশোধ না করলে খেলাপি হবে না এমন প্রজ্ঞাপনের মেয়াদ আর বাড়ছে না বলে স্পষ্টভাবে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। করোনায় সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় গত বছরের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত কিস্তি পরিশোধের ওপর বিশেষ ছাড় দেয় গেল বছর কিস্তি না দিলেও কোনো গ্রাহক খেলাপি হননি। দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে বেনাপোল স্থল বন্দরে আমদানি রপ্তানি কার্যক্রম। এতে নষ্ট হচ্ছে কাঁচামাল সহ পচনশীল পণ্য, ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা। ভারতে পেট্রাপোল জীবন জীবিকা বাঁচাও আন্দোলন কমিটির ডাকা অবরোধ সুরাহা না হওয়ায় বাণিজ্যের সৃষ্টি হয়েছে অচলাবস্থা। বন্দর সংশ্লিষ্টরা জানিয়েছেন, বেনাপোল ও পেট্রাপোল বন্দরে কোভিড-19 সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব বজায় রাখা সহ বেশ কিছু শর্ত মেনে আমদানি রপ্তানি করা হচ্ছে। এসব শর্ত মেনে চলতে গিয়ে কুলি বন্দর শ্রমিকদের জীবিকার উপর প্রভাব পড়েছে। এর প্রেক্ষিতে 5 দফা দাবি আদায়ে আলটিমেটাম দেয় ভারতীয় শ্রমিকরা। কর্তৃপক্ষ কোনো সাড়া না দেওয়ায় রোববার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করে তারা। দুদেশের বন্দর এলাকায় আটকা পড়েছে শত শত পণ্য বোঝাই ট্রাক। মিয়ানমারে সেনা অভ্যুত্থানের পর সব ধরনের ব্যাংক লেনদেন ও কার্যক্রম সাময়িক সময়ের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। কবে নাগাদ চালু হবে সে বিষয়ে পরবর্তীতে জানানো হবে বলেও জানিয়েছে দেশটির ব্যাংকার্স অ্যাসোসিয়েশন। সোমবার এক বিবৃতিতে এ ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি। বিবৃতিতে বর্তমান অবস্থার কথা তুলে ধরে দুর্বল ইন্টারনেট সংযোগের কারণে ব্যাংকগুলোতে সব ধরনের সেবা সাময়িকভাবে বন্ধ করার ঘোষণা দেওয়া হয়। আরও বলা হয়, ব্যাংকগুলো বন্ধের বিষয়ে ইতিমধ্যে কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি নেওয়া হচ্ছে এবং কবে থেকে আবার সেবা চালু হবে সে বিষয়ে জানানো হবে। এছাড়া ইন্টারনেট এবং মোবাইল ব্যাংকিংও বাধাগ্রস্ত হতে পারে বলে জানানো হয়। দেশটির কানবাউজা ব্যাংক তাদের ফেসবুক পেজেও সাময়িকভাবে শাখাগুলো কার্যক্রম বন্ধের কথা জানায়। শেষ করব অর্থনীতি সারাদিন, শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। গত 12 বছরে 3 গুণ বেড়েছে দেশের অর্থনীতির আকার। জিডিপি প্রবৃদ্ধি হয়েছে 188 ভাগ, সংসদে জানালেন অর্থমন্ত্রী। সম্ভাবনা থাকা সত্ত্বেও কৃষি পণ্যের মাত্র 2% রপ্তানি হয়, সরকারি সহযোগিতা বৃদ্ধির তাগিদ।
নতুন কৌশলে চোরা কারবারিরা, ব্যাগেজ রুলসের আওতায় যাত্রীদের দিয়েই বয়ে আনছে স্বর্ণ। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।